একি, রাজকুমার দেখি চলে এসেছে, কিন্তু এখন পর্যন্ত তো আমি ওই মেয়েটির ব্যাপারে কোনো সুরাহ করতে পারিনি। এখন তাহলে রাজকুমার আমাকে প্রশ্ন করলে আমি তাকে কি জবাব দেব? এ কি গণক মশাই, আপনি এখনো এখানে আছেন? আমি সে কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, কিন্তু আপনি তো এখনো আমার সাথে দেখাই করলেন না। তার মানে কি এখনো আপনার গণনা শেষ হয়নি? রাজগণক রাজকুমারের কোনো কথার জবাব না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এ কি গণক মশাই, আপনি এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? আমার কথার উত্তর দিচ্ছেন না যে? এ কি রে, সত্যি তো এই মেয়েটির শরীরে সাপের বিষে নীল হয়ে গেছে। তা এই মেয়েটি এখনো বেঁচে আছে নাকি মরে গেছে? না না বুড়িমা, এই মেয়েটি এখনো বেঁচে আছে। আমরা তো ওকে জীবিত অবস্থায় ওই নদীর মাছ থেকে এই তীরে এনে রেখেছি। তুমি দয়া করে দেখো না বুড়িমা, মেয়েটিকে সারিয়ে তুলতে পারো কিনা, ওকে সুস্থ করতে পারো কিনা। আচ্ছা দাঁড়া, তোরা এত চিন্তা করিস না তো। তোরা এই মেয়েটিকে এনেছিস সেই কাল রাতে, ও এখন পর্যন্ত বেঁচে আছে কি না সেটা আমাকে দেখতে হবে। আমি আগে মেয়েটার গায়ে হাত দিয়ে দেখি, মেয়েটা যদি বেঁচে থাকে তাহলে আমি ওর শরীর থেকে বিষ তোলার ব্যবস্থা করব। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, তুমি সেটাই করো। আমরা যে বড্ড আশা নিয়ে তোমার কাছে এসেছি গো। আমরা চাই না যে মেয়েটির কোনো ক্ষতি হয়ে যাক। তুমি দেখো না মেয়েটিকে কোনোভাবে বাঁচানো যায় কিনা। এরপর বুড়ি আর একটু কথা না বাড়িয়ে অভাগীর হাত স্পর্শ করে, আর তারপর সে একেবারেই অবাক হয়ে যায়। কি হলো কি বুড়িমা, তুমি চুপ করে গেলে কেন গো? আর মেয়েটির হাত ধরে কি বুঝতে পারলে বলো তো? ও কি বেঁচে আছে? কিছু বলছো না কেন বুদ্ধি বুড়ি? আমাদের তো বড্ড চিন্তা হচ্ছে। বলো না তুমি, এই মেয়েটি কি বেঁচে আছে কিনা? তোরা এত কেন কথা বলছিস? আমাকে আগে বুঝতে দে না, আমি আগে দেখি মেয়েটিকে। কিন্তু আমি তো এই মেয়েটির শরীরের কোনো স্পন্দনই পাচ্ছি না। তবে এটা আমি নিশ্চিত যে এই মেয়েটি এখনো বেঁচে আছে। তবে এর ব্যাপারটা নিয়ে আমি বড্ড চিন্তিত রে বাছা। কি ব্যাপার বলো না বুদ্ধি বুড়ি, এই মেয়েটাকে কি তাহলে বাঁচানো সম্ভব নয়? ওদিকে অভাগীর মা সেই নদীর পাড়ের গাছটিতেই থাকে, অভাগীর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অভাগী ফিরে না আসায় সে বড্ড ভেঙে পড়ে। একটা দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত আমার অভাগী ফিরে এলো না। জানি না আমার মেয়েটা এখন কোথায় আছে, কি করছে, আদৌ কি ও সুস্থ হতে পেরেছে কি না সেটাও বুঝতে পারছি না। কিন্তু না, আমি জানি নাগরানী চাইলে জানতে পারে যে এখন আমার অভাগীর কি অবস্থা। নাগরানী কাল যাওয়ার সময় আমাকে বলে গেল সে আমার সাথে এসে দেখা করবে, কিন্তু সে এখনো যে কেন এলো না সেটাই বুঝতে পারছি না। আমার একটু নাগরানীর সাথে কথা বলাটা খুব দরকার। এক কাজ করি, আমি বরং নাগলোকে যাই, গিয়ে নাগরানীর সাথে একবার কথা বলে আসি। এ কথা বলে তোতা পাখি আর একটু দেরি না করে নাগলোকের উদ্দেশ্যে রওনা দেয়, আর সে নাগলোকে গিয়েও খুব তাড়াতাড়ি পৌঁছেও যায়। আপনি এসেছেন, ভালোই হয়েছে। আমি বের হচ্ছিলাম আপনার সাথে দেখা করতে যাওয়ার জন্য। নাগরানী, আপনি আমার সাথে দেখা করতে যাচ্ছিলেন? তাহলে কি আপনি আমার অভাগীর ব্যাপারে কিছু জানতে পেরেছেন? আর এটা কি আমাকে জানাতে যাচ্ছিলেন আপনি? হ্যাঁ, আমি অভাগীর ব্যাপারে খবর পেয়েছি। আর আমি যদি আপনাকে সেই খবরগুলো জানাতে পারি তাহলে আপনার মনটা কিছুটা হলেও স্থির হবে।
সত্যি সত্যি বলছেন নাগরানী, আপনি আমার অবাগির ব্যাপারে কিছু জানতে পেরেছেন? তাহলে বলুন না, আমাকে বলুন সত্যি কি জেনেছেন আপনি? তাহলে কি আমার অবাগি সুস্থ হয়ে গেছে, ও ফিরে আসবে? নাগরানী নাগরানী, আপনি দয়া করে বলুন না, আমার অবাগি কবে ফিরে আসবে? অভাগী কবে ফিরে যে আসবে সেটা আমি আপনাকে এখন বলতে পারছি না, তবে এতটুকু জানতে পেরেছি যে অভাগী এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে, ওর কোনো ক্ষতি হয়নি। তবে ওর শরীরে এখন পর্যন্ত প্রাণ আছে, কিন্তু অভাগীকে সুস্থ করার কোনো প্রতিকারই যে মেলেনি। কি কি বলছেন, কি বলছেন আপনি নাগরানী? আমার অবাগী এখনো সুস্থ হয়নি। নাগরানী, আপনি আপনি একটা উপায় বের করুন না, যে উপায়ে আমার অবাগীকে সুস্থ করে তোলা যায়। সেই উপায়টা যদি আমি এখন জানতে পারতাম তাহলে তো আমি অভাগীকে এভাবে ভাসিয়ে দিতাম না। তবে একটা উপায় আমার কাছে আছে, সেই উপায়ে আমি একটা রাস্তা ঠিক জানতে পারবো। আপনি আমাকে কিছুটা সময় দিন। ওদিকে রাজকুমার অজানার পথে অভাগীকে খোঁজার জন্য রওনা দেয়, কিন্তু অভাগীকে খুঁজতে খুঁজতে সে বড্ড ক্লান্ত হয়ে পড়ে, আর অভাগীর কোনো খোঁজ না পেয়ে সে বড্ড হতাশ হয়ে যায়। না না, আর পারছি না, আমার শরীর যে বড্ড ক্লান্ত হয়ে গেছে, কিছুতেই যেন আমার পা দুটো আর চলতেই চাইছে না। কতটা পথ পাড়ি দিয়ে আমি এগিয়ে চলেছি, কিন্তু কোথাও নেই আমার অভাগী। কোথায় যে চলে গেল আমাকে ছেড়ে, সেটাই তো বুঝতে পারছি না। না না, আমাকে হার মানলে চলবে না, আমাকে যে করেই হোক আমার অভাগীকে খুঁজে বের করতেই হবে। আর তাছাড়া তো রাজগণক আমাকে বলেছে যে এই পথে গেলেই আমি আমার অভাগীকে খুঁজে পাবো, কিন্তু এই পথে আমার অভাগী কোথায় যেতে পারে সেটাই তো বুঝতে পারছি না। না না, আর এভাবে অপেক্ষা করব না, আমাকে এগিয়ে যেতেই হবে। এ কথা বলে রাজকুমার আবার চলতে থাকে, আর চলতে চলতে বেশ খানিকটা দূর এগিয়ে যায়। আর হঠাৎ করে রাজকুমার দেখতে পায় যে সামনে একটা হরিণ আহত অবস্থায় পড়ে আছে আর কষ্টের যন্ত্রণায় ছটফট করছে। এই হরিণটি এভাবে এখানে আহত হয়ে পড়ে আছে, আর ও তো যন্ত্রণায় মনে হচ্ছে ছটফট করছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। ইস, হরিণটার বড্ড কষ্ট পাচ্ছে। হরিণটার কাছে এগিয়ে গিয়ে যায়, দেখি হরিণটাকে কোনো সাহায্য করতে পারে কিনা। এ কথা বলে রাজকুমার হরিণটির কাছে এগিয়ে যায়। এ কি কি হয়েছে কি তোমার? তুমি এভাবে আঘাতপ্রাপ্ত হলে কি করে? আসলে এই জঙ্গলে এক শিকারী এসেছিল গো, শিকারীর ভয়ে পালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে আমি আমি ছুটতে থাকি আর একটা বিশাল গাছের ধাক্কা খেয়ে আমি এইখানে পড়ে যাই, আর আমার পায়ে ব্যথা লাগে আর আমি আঘাতপ্রাপ্ত হই। আর এখন এখন এখান থেকে আর কোনোভাবেই আমি উঠতে পারছি না। কি করে পারবে বলো তো? তোমার এখানে তো ক্ষত সৃষ্টি হয়ে আছে। দাঁড়াও, আমি এক্ষুনি তোমার এই ক্ষত সারিয়ে তোলার ব্যবস্থা করছি। এ কথা বলে রাজকুমার জঙ্গল থেকে কিছু ঔষধি লতা পাতা এনে সেই হরিণটির পায়ে লাগিয়ে দেয়, আর মুহূর্তের মধ্যেই হরিণটি সুস্থতা অনুভব করতে থাকে। মহারাজ, আপনি এভাবে চিন্তা করবেন না। রাজকুমারের জন্য রাজকুমার অনেক শক্তিশালী আর একজন বীর যোদ্ধা, আর আমার মনে হয় রাজকুমার নিজের সুরক্ষা নিজেই করতে পারবে। সে আমি জানি রাজকনক, কিন্তু আমার রাজকুমারের জন্য বড্ড চিন্তা হচ্ছে। কারণ আমার অবর্তমানে এই পুরো রাজ্যের দায়িত্ব তো আমার রাজকুমারকেই নিতে হবে। তাই আমি চাই না আমার রাজকুমারের কোনো ক্ষতি হোক। তবে আমার রাজকুমার তার ভালোবাসার মানুষকে খুঁজে বের করতে গিয়েছে, এটা সত্যি আমার জন্য অনেক গর্বের। কিন্তু আমি তো একজন রাজা, আর এই রাজ্যের স্বার্থে আমাকে যে চিন্তা করতেই হবে। হ্যাঁ মহারাজ, আপনার দিক থেকে অবশ্যই ঠিকই বলেছেন, কিন্তু আপনি একটিবারের জন্য রাজকুমারের কথা ভাবুন।
রাজকুমার তো অভাগীকে অনেক ভালোবাসে, আর অভাগী তো রাজকুমারের জন্য, আপনাকে এবং সবার জন্য অনেক কিছু করেছে। তাই আমার মনে হয় রাজকুমার যেটা করেছে একেবারেই ঠিক কাজ করেছে। আর দেখবেন খুব তাড়াতাড়ি রাজকুমার অভাগীর সাথে করে এ রাজ্যে ফিরে আসবে। তাই যেন হয় রাজগণক, তাই যেন হয়। আমি তো বিধাতার উপর ভরসা রেখেছি, বিধাতার কাছে এত প্রার্থনা করছি যেন আমার রাজকুমার তাড়াতাড়ি অভাগীকে খুঁজে পায় আর ভালোই ভালোই রাজপ্রাসাদে ফিরে আসতে পারে। তবে মহারাজ, একটা কথা আমার মনের আশঙ্কার সৃষ্টি করেছে, কিন্তু আমি বুঝতে পারছি না এটা আদৌ সত্য হবে নাকি এটা আমার মনের আশঙ্কা। কি কি আশঙ্কা? আমাকে বলুন, আমাকে বলুন রাজগণক মশাই। তাহলে কি সামনে আমার রাজকুমারের কোনো বিপদ হতে পারে? ওদিকে তন্ত্রবুড়ি তান্ত্রিক বাবার সাহায্যে বৃদ্ধ রূপ থেকে তরুণ রূপে রূপান্তরিত হয়, আর সে বিশাল এক প্রাসাদ নির্মাণ করে। সেখানে কানিবুড়িকে নিয়ে থাকতে শুরু করে। বাবা দিদি, তোমাকে তো সত্যি সত্যি চেনার উপায় নেই গো। এতদিন তো তাও তোমাকে আমি দিদি বলে ডাকতে পারতাম, এখন তো দেখি তোমাকে আমি দিদি বলে আর ডাকতেও পারবো না গো, কারণ তুমি তো এখন আমার হাঁটুর বয়সী হয়ে গেছো গো। সত্যি সত্যি তোমাকে দেখে আমার বড্ড ইচ্ছে হচ্ছে গো তোমার মতো এমন বয়স পেতে। সত্যি সত্যি বলছিস তুই? আমাকে দেখতে অনেক কম বয়সী মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তবে আর বলছে কি গো দিদি, আর তাছাড়া তোমাকে দেখে এমন মনে হচ্ছে যে তোমার বয়স হলো মাত্র 16। তাই তো তোমাকে এখন চাইলে বিয়েও দেওয়া যাবে গো। কি বলছিস? কি চাইলে বিয়ে দেওয়া যাবে কি রে? সত্যি সত্যি তো এবার আমাকে বিয়ে করতেই হবে, কারণ আমার রূপ আছে, আমার কাছে বড় প্রাসাদ আছে, শুধুমাত্র নেই একজন এই প্রাসাদের রাজা। আর আমি রানী হয়ে কি করে একা একাই রাজপ্রাসাদের রাজত্ব করব? এখন তো আমাকে রাজা খুঁজতে হবে, আর আমি আমার জীবন সঙ্গীকে খুঁজবো এবার। কি বলছো কি দিদি এসব? তাহলে কি তুমি সত্যি সত্যি এই বয়সে আবার বিয়ে করবে? এসব তুই কি বলছিস? এই বয়স মানে এখন কেউ কি বলবে আমার বয়স কত? সবাই বলবে আমার বয়স মাত্র 16। আর তাই সত্যি সত্যি এবার আমাকে বিয়ের ব্যবস্থা করতেই হবে, আমার জন্য উপযুক্ত পাত্র খুঁজে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। আমি আমার জন্য উপযুক্ত পাত্র খুঁজে বের করার উদ্দেশ্যে রওনা দেব। কি হলো কি বুদ্ধি বুড়ি, তুমি চুপ করে কেন আছো? বলো না, আমাদেরকে সত্যিটা বলো। মেয়েটাকে কি কোনোভাবে সুস্থ করা সম্ভব নয়? এ কি সর্বনেশে কাণ্ড রে! এই মেয়েটাকে তো সাধারণ কোনো নাগিনী দংশন করেনি রে, এই মেয়েটাকে দংশন করেছে কাল নাগিনী। আর কাল নাগিনীর বিষ অনেক বেশি কঠিন আর মারাত্মক। এর বিষ মানুষের শরীর থেকে তুলে ফেলা অনেক কঠিন কাজ। না না বুড়িমা, এ কথা তুমি বলো না। যে করেই হোক ওই কালনাগিনীর বিষ এই মেয়েটার শরীর থেকে তোলার ব্যবস্থা করো না গো। ওকে তুমি বাঁচিয়ে দাও, বড্ড আশা নিয়ে তোমার কাছে এসেছি গো। সব কিছু ঠিক আছে, এই মেয়েটিকে স্পর্শ করার পর আমি বুঝে গেছি যে এই মেয়েটাকে শুধু শুধু কাল নাগিনী দংশন করেছে সেটা নয়। কাল নাগিনী দংশন করার পরই এই মেয়েটির শরীরে নাগমণি স্পর্শ করানো হয়েছে, যার কারণে কাল নাগিনীর বিষ একমাত্র এই কাল নাগিনী ছাড়া আর কেউ তুলতে পারবে না। আর
আমি কি করে ওই কাল নাগিনীকে বশে এনে এই মেয়েটির শরীর থেকে বিষ তুলবো বলতো? তাহলে তাহলে কি এই মেয়েটিকে আর বাঁচানো সম্ভব নয় বদ্দে বুড়ি? সম্ভব হবে কি না সেটা বুঝতে পারছি না, তবে আমিও হাল ছাড়বো না। এই মেয়েটির মুখখানা দেখে যে আমার বড্ড মায়া লেগেছে, তাই আমি চেষ্টা করব আমার প্রাণ দিয়ে হলেও এই মেয়েটিকে সুস্থ করে তোলার। আর তার জন্য ওকে আমি আমার কুটিরে নিয়ে যাব। তোরা এখন যা, তোদের জায়গায় ফিরে যা, আর আমি এই মেয়েটাকে আমার কাছে নিয়ে যাচ্ছি। ঠিক আছে বুড়িমা, তাহলে তুমি ওকে তোমার সাথে করে বরং নিয়ে যাও, আর আমরা সময় মতো এসে তোমার কাছ থেকে মেয়েটার ব্যাপারে খবর নিয়ে যাব গো, কেমন? এরপর সেই মাছ দুটি সেখান থেকে চলে যায়। ওদিকে রাজকুমার সেই হরিণটিকে সুস্থ করায় হরিণটি রাজকুমারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। তুমি কে আমি জানি না, তবে তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাকে সাহায্য করেছো, আমাকে সুস্থ করার জন্য চেষ্টা করেছো। তবে আমি একটা জিনিস দেখে বড্ড অবাক হচ্ছি যে একজন মানুষ আমাকে মারার জন্য তাড়া করলো, আর তুমিও তো একজন মানুষ। তুমি আমাকে না মেরে, আমাকে শিকার না করে আমাকে রক্ষা করলে, আমাকে তুমি সুস্থ করলে, আমাকে এভাবে বাঁচিয়ে তুললে। দেখো, সব মানুষেরা কি আর এক হয় নাকি বলো তো? ঠিক আছে বন্ধু, তুমি তোমার জায়গায় ফিরে যাও, আমি আমার কাজে রওনা দেই। সবই তো বুঝলাম, যদি তুমি কিছু মনে না করো তাহলে কি তোমাকে একটা প্রশ্ন আমি করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, বলো কি প্রশ্ন করতে চাও তুমি? আসলে তুমি যে পথে যাচ্ছ সেই পথ দিয়ে সামনে এগিয়ে গেলে তো একটা বিশাল নদী আছে গো, আর নদী পার করে তুমি এগিয়ে গেলে এক বিশাল ঘন জঙ্গল রয়েছে। কিন্তু তুমি একজন মানুষ হয়ে এইদিকে কি কাজ থাকতে পারে তোমার? আমি আমার সঙ্গীকে হারিয়ে ফেলেছি, আর তাকে খোঁজার জন্য আমি এ পথে রওনা দিয়েছি। কি বলছো কি? তুমি তোমার সঙ্গিনীকে হারিয়ে ফেলেছো, কিন্তু তোমার সঙ্গিনী এই জঙ্গলের পথে কি করবে বলো তো? আসলে আমি জানতে পেরেছি যে আমার সঙ্গিনী এইদিকেই আছে, আর তাই তো আমি এদিকেই রওনা দিয়েছি। আর আমার মনের বিশ্বাস, আমি এদিকে গেলে আমার সঙ্গিনীকে ঠিকই পেয়ে যাব। আমিও প্রার্থনা করি তুমি যেন তোমার সঙ্গিনীকে খুঁজে পাও। তবে জানো তো, নদীর ওই পারে ওই জঙ্গলে শুনেছি একটা মেয়েকে নাকি অচেতন অবস্থায় পাওয়া গেছে। জঙ্গলের পশু পাখিরা তো এই সব কিছু নিয়েই বলা বলি করছিল, আমি সেখান থেকে শুনলাম আর কি। কি বলছো কি? ওই নদীর ওই পাশের জঙ্গলে একটা মেয়েকে অচেতন অবস্থায় পাওয়া গেছে? সত্যি সত্যি বলছো তুমি? হ্যাঁ গো সত্যি, সেটাই। মেয়েটিকে নাকি কয়েকটি সিংহ মিলে খেতেও গিয়েছিল, কিন্তু তারা ওই মেয়েটিকে খায়নি, কারণ মেয়েটিকে নাকি কোনো এক বিষাক্ত সাপে দংশন করেছে, আর সেই মেয়েটির শরীর নাকি নীলচে বর্ণ ধারণ করেছে। তাই তো সে ওভাবে অচেতন হয়ে নদীর তীরে পড়ে আছে। আর এই নিয়ে তো জঙ্গলের মধ্যে একরকম শোরগোল শুরু হয়ে গেছে গো। আচ্ছা, এই হরিণটা যে মেয়েটির কথা বলছে সে মেয়েটি আমার অভাগী নয় তো? না না, হতেই পারে। আমি আর একটু দেরি করব না, এক্ষুনি সামনের ওই নদী পেরিয়ে আমি ওই জঙ্গলে গিয়ে দেখতে চাই যে সত্যি সত্যি ওই মেয়েটি কে। এ কথা বলে রাজকুমার রওনা দেয়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।